ডাকলে যায় না দেখা, সৃষ্টি কথা চাই, না ডাকলে হয় না লেখা, সৃষ্টি কথা চাই। দিনের আলোয় এক চেহারা, রাতের কালোয় অন্য, বাইরে ডাকার মানুষ মানুষ, ভেতর ডাকার বন্য। চোখ থাকলে যায় না দেখা, দৃষ্টি থাকা চাই, না ডাকলে হয় না লেখা, সৃষ্টি কথা চাই। দিনের আলোয় এক চেহারা, রাতের কালোয় অন্য, বাইরে ডাকার মানুষ মানুষ, ভেতর ডাকার বন্য। চলুন দেখি আসল দেখি, যে যাই বলুন লোকে, অন্যরকম 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 চোখে, অন্যরকম 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 চোখে, অন্যরকম 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 চোখে। বাংলা আমাদের মায়ের ভাষা, বাংলা আমাদের মুখে, বাংলা আমাদের মনে প্রাণে, বাংলা আমাদের হৃদয়ে, আমাদের অস্তিত্বে, আমাদের বড় পরিচয়, আমরা বাঙালি। হ্যাঁ, বাংলা ভাষাকে প্রতিষ্ঠার জন্য যে সমস্ত বীর সন্তানেরা বুলেটের আঘাতে শহীদ হয়েছিলেন, রক্তে ঢেলে দিয়েছিলেন এবং রঞ্জিত হয়েছিল পিচ ঢালা রাজপথ, তবু পাকিস্তানিরা আমাদের মায়ের ভাষা বাংলা ভাষাকে স্তব্ধ করে দিতে পারেনি, স্বীকৃতি তাদের দিতেই হয়েছিল। এখন সারা বিশ্বে বাংলা ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি পালিত হয় মাতৃভাষা দিবস হিসাবে। গর্বে আমাদের বুক ভরে ওঠে। তাই সেই সমস্ত বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের অন্যরকম। ঘরে কিংবা বাইরে, দেশে কিংবা বিদেশে, অথবা টেলিভিশন সেটের সামনে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের প্রতি রইল অন্যরকম শুভেচ্ছা এবং অন্যরকম ভালোবাসা। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক মহান ব্যক্তিত্বের মুখোমুখি হয়েছি যিনি ভাষা আন্দোলনের জন্য রাষ্ট্রীয়ভাবে 21শে পদক পেয়েছেন। আপনি বাংলাদেশ জাতীয় সংসদের ট্রেজারি বেঞ্চের মাননীয় চিফ হুইপ জনাব খন্দকার দেলোয়ার হোসেন। আমরা জানি যে 1957 সালে আপনি ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগদানের মাধ্যমে আপনার রাজনৈতিক জীবন শুরু হয়। এরপর আপনি আপনার ঘিওর দৌলতপুর নির্বাচনী এলাকা থেকে আপনি পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়াও আপনি 1952 সালে ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং তার ফলশ্রুতিতে সরকার আপনাকে রাষ্ট্রীয়ভাবে আপনাকে 21শে পদকে ভূষিত করেছেন। এছাড়াও সামরিক শাসন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ দেশের প্রতিটি সংগ্রামে আপনার অংশগ্রহণ সক্রিয়। 1952 সাল থেকে আজকে আমাদের এই 1971 সালের এই যে স্বাধীনতা, আমাদের যে অর্জন, এই সম্পর্কে আমরা আপনার কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য শুনতে চাচ্ছি। অন্যরকম ম্যাগাজিন অনুষ্ঠানের পক্ষ থেকে ইলিয়াস কাঞ্চন আজকে আমাকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এটা ভাষা আন্দোলনের মাস, সামনেই 21শে ফেব্রুয়ারি। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি ভাষা শহীদগণকে, শ্রদ্ধা জানাই ভাষা আন্দোলনের নেতৃবৃন্দকে, তৎকালীন ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণকে। 1952 সনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের আবাসিক ছাত্র, অর্থনীতি বিভাগের অনার্সের 3য় বর্ষের ছাত্র। 21শে ফেব্রুয়ারি ছাত্র মিছিলের উপর পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গুলিবর্ষণ হয়। শহীদ হন রফিক, বরকত, সালাম, গং। কারফিউ জারি করা হয়, হল থেকে বের করে দেওয়া হয় আমাদেরকে। আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। মাতৃভাষা আন্দোলন সফল হয়, বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়, শাসক গোষ্ঠী স্বীকৃতি দিতে বাধ্য হয়। আসলে 1948 সনে রেসকোর্সের ময়দানে মোহাম্মদ আলী জিন্না যে বক্তৃতা, উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দি ওনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এ থেকেই শুরু হয় প্রতিবাদ, প্রতিরোধ আন্দোলন। 1954 সনের যুক্তফ্রন্টের নির্বাচনে তৎকালীন শাসক গোষ্ঠী মুসলিম লীগের
ভরাডুবি ভাষা আন্দোলনের ফসল ও ধারাবাহিকতায় 1957 সনে ইস্কান্দার মির্জার সামরিক শাসন জারি, আইয়ুব ইয়াহিয়া সামরিক শাসকগণ এবং সামরিক শাসক বিরোধী আন্দোলন, 1962 সনের ছাত্র আন্দোলন, 1966 সনের 6 দফা আন্দোলন এবং 1969 সনের গণঅভ্যুত্থান এবং 1971 সনের স্বাধীনতা সংগ্রাম সব কিছুই ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় এবং ফলশ্রুতিতে সংগঠিত হয়েছে বলে আমি মনে করি। সব কিছুর মূলে ছিল শোষণ, বঞ্চনা, জুলুম, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে জনতার সচেতন সক্রিয় প্রতিবাদ, প্রতিরোধ এবং অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে বর্তমানে আমাদের দেশের রাজনৈতিক অবস্থা, সমস্যা এবং এই সমস্যা থেকে উত্তরণের বিষয়ে আপনার কাছে কিছু সংক্ষিপ্ত আকারে জানতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। রাজনীতি রয়েছে সব কিছুর মূলে। যুগে যুগে দেশে দেশে রাজনীতি ও রাজনীতিকগণ ছিল, আছে, রয়েছে এবং থাকবে সব কিছুর চালিকা শক্তি হিসাবে। রাজনীতিকদের ধ্যান ধারণা, নীতি, আদর্শ, দিক নির্দেশনা ও কর্মকাণ্ডের উপর মূলত নির্ভরশীল থাকে একটি দেশের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। আমাদের রয়েছে গৌরবোজ্জ্বল রাজনৈতিক অতীত ও ঐতিহ্য। আমাদের রয়েছে আন্দোলন, সংগ্রাম ও যুদ্ধের ইতিহাস। কিন্তু এক্ষেত্রে আমাদের দুর্বলতা, ঘাটতি রয়েছে, এ কথা অস্বীকার করা যাবে না। রাজনীতি হয়ে পড়ছে কিছুটা হলেও আদর্শবিহীন, কালো, টাকা ও বেশি শক্তি নির্ভরশীল। আমাদের আরও ধৈর্য, সহনশীলতা, পরমত সহিষ্ণুতা, মানবিক ও বিবেকবোধ দরকার। দুর্নীতি ও সন্ত্রাস বিমুখ হওয়া দরকার। এই প্রেক্ষিতে বর্তমান অবস্থা উৎসবাঞ্জক বলা যায় না। আমাদের রাজনৈতিক সংগঠনগুলো কাঙ্ক্ষিতভাবে শক্তিশালী নয়, এগুলো আরও মজবুত হওয়া দরকার। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা প্রয়োজন এবং জাতীয় সমস্যা সমাধানকল্পে এবং জাতির কল্যাণ সাধনার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে বড় দলগুলোর মধ্যে সমঝোতা, সহযোগিতা ও সহমর্মিতার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। বর্তমানের অবস্থা কিছুটা নৈরাশ্যজনক হলেও আগামীতে আমরা সবাই দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে জাতীয় সমস্যার সমাধানে আত্মনিয়োগ করতে পারব, এই বিশ্বাস আমার রয়েছে এবং সেই অনুযায়ী আমরা সবাই কাজ করে যাব। আপনাদেরকে ধন্যবাদ। অন্যরকম অনুষ্ঠানে আপনি আমাদেরকে মূল্যবান সময় প্রদান করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমিও আপনাকে এবং অন্যরকম অনুষ্ঠানের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, এবার চলুন দেখি নৃত্য। আমি ময়ূর পঙ্খী নাও ভিড়িয়ে তোমায় ডেকেছি, আর প্রবাল দ্বীপের পান্না ভেবে চেয়ে থেকেছি। আগুন ঝরা
চোখে তাই তো খুশির পরাগ মেঘেছি। আমি ময়ূর পঙ্খী নাও ভিড়িয়ে তোমায় ডেকেছি, আর প্রবাল দ্বীপের পান্না ভেবে চেয়ে থেকেছি। শুক্লা তিথির পঞ্চমীতে সাগর যখন দোলে, তোমার আশায় বসেছিলে বাতায়ন খুলে। শুক্লা তিথির পঞ্চমীতে সাগর যখন দোলে, তোমার আশায় বসেছিলে বাতায়ন খুলে। দক্ষিণে হাওয়ায় তাই তো তোমার চিঠি লিখেছি, তুমি সাত সাগরের ওপার হতে আমায় ডেকেছো, আর মন ভ্রমরের কাজল পাখার ছবি এঁকেছো। আমি ময়ূর পঙ্খী নাও ভিড়িয়ে তোমায় ডেকেছি, আর প্রবাল দ্বীপের পান্না ভেবে চেয়ে থেকেছি। তুমি সাত সাগরের ওপার হতে আমায় ডেকেছো, আর মন ভ্রমরের কাজল পাখার ছবি এঁকেছো। সচেতন নাগরিক হিসাবে পরিষ্কার পরিচ্ছন্নতা ধরে রাখা সবারই কর্তব্য। চলুন দেখি ওরা দুজন কি করছে। তুমি কি অসচেতনের মতো কাজ করতেছো? হাসপাতালের মতো জায়গায় তুমি পানি পিক ফেলতেছো। আশেপাশে তো পিক ফালানোর জায়গা খুঁজে পাই না, তো ফালামোটা কই? জি জি, হ্যাঁ জি বলছি। ওই যে লোকটা দেখতেছো মোবাইলে কল হইতেছে, তুমি চুপ করে যাও, না পকেটে ফেলায় দাও। কি ব্যাপার, আমি জানি না কিছু। ফালামো ভালো কথা, কখন যে কথা? ওই লোকটা যদি টাইট পায় তখন আগে জানা দিত। আমি যে তোমার পকেটে পাঠাইছি এটা তুমি টের পাইছো? 1956 সালে সেগুনবাগিচার একটি টিন শেডে মরহুম ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা করেন। এই ডায়াবেটিক সমিতির বর্তমান মহাসচিব বাংলাদেশের খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডাক্তার A.K. আজাদ খান। আমরা এখন তার সঙ্গে কথা বলব। অধ্যাপক আজাদ খান, এই ডায়াবেটিক সমিতির অঙ্গ প্রতিষ্ঠান বারডেম হাসপাতাল অথবা ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতাল, এই হাসপাতালটি ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগী প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এই কার্যক্রম সম্বন্ধে আপনি একটু আমাদের কিছু বলুন। বারডেম হাসপাতাল ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠানদের মধ্যে অত্যন্ত পুরানো প্রতিষ্ঠান এবং এটাই বর্তমানে সবচেয়ে বড় প্রতিষ্ঠান। এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল, যেখানে বস্তুতপক্ষে প্রায় সব স্পেশালিটি আছে। তাছাড়াও এর বিশেষ বৈশিষ্ট্য হলো যে এর একটা বিশাল আউটপেশেন্ট আছে। প্রতিদিন প্রায় 3000 ডায়াবেটিক রোগী এখানে চিকিৎসা নেয়, যেটা বাংলাদেশের তো বটেই, পৃথিবীতেও এত বড় আউটপেশেন্ট খুব কম আছে। তাছাড়াও আপনারা জানেন যে বাংলাদেশে ডায়াবেটিক সমিতি শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের 53টা অ্যাফিলিয়েটেড বা অধিভুক্ত সমিতি রয়েছে। সেই অধিভুক্ত সমিতির ল্যাবরেটরি, নিউট্রিশনের লোকদের, ডাক্তারদের প্রশিক্ষণ প্রায় সম্পূর্ণ এই বারডেমে হয়ে থাকে। সুতরাং আমি বলবো ডায়াবেটিক স্বাস্থ্যসেবা তো বটেই, অন্যান্য স্বাস্থ্যসেবাতেও বারডেম একটি বিশিষ্ট ভূমিকা পালন করে আসছে। আগামী 28শে ফেব্রুয়ারি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির 50তম বছর পূর্তি পালিত হতে যাচ্ছে। এই দীর্ঘ পথ অতিক্রমের সাফল্য এবং ব্যর্থতা সম্পর্কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ডায়াবেটিক সমিতি হচ্ছে একটি সমিতি যার নেতৃত্ব ডক্টর ইব্রাহিমের পরে আমরা বলতে গেলে তৃতীয় নেতৃত্ব। সুতরাং ডেভেলপিং কান্ট্রি তথা বাংলাদেশে যে মানুষের মনে একটা সংশয় যে কোনো ব্যক্তিগত উদ্যোগে বা কয়েকজন লোকের নিয়ে ব্যক্তিগতভাবে উদ্যোগে যদি কোনো প্রতিষ্ঠান বড় হয়ে যায়, তবে তার মৃত্যুর পরে বা তার প্রয়াত হয়ে যাওয়ার পর সে টিকে থাকে কিনা, ডায়াবেটিস সমিতি সেইটা অতিক্রম করেছে। যে ডায়াবেটিস সমিতি একটি ডোনার ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন নয়। আমরা এই স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষের চিন্তা প্রসূত
এবং তাদের অর্থায়নে এই সমিতি পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশে ডায়াবেটিক ধরেন 50 লক্ষের মতো ডায়াবেটিক আছে, তার 25 থেকে 30 ভাগকেই মাত্র এখন পর্যন্ত সেবার আওতায় আনতে পেরেছে। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের ডায়াবেটিক রোগীদের 50 ভাগকে সেবার আওতায় আনতে না পারে ততক্ষণ পর্যন্ত বার্ডেনের ভেরি কমবে না। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে রোগীদের ভূমিকাই প্রধান, এটি সাধারণত আপনারা বলে থাকেন। এ ব্যাপারে একজন রোগীর কি দায়িত্ব সেই সম্পর্কে আপনি কিছু বলুন। এটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা জানেন যে ডায়াবেটিক সারা জীবনের রোগ, সুতরাং সারা জীবনের যে রোগটা সেটাকে যদি তাকে স্বাভাবিক, কিন্তু এই রোগ নিয়ে সে স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারে, স্বাভাবিক সুস্থ কর্মঠ জীবনযাপন করতে হবে। তো সেটা করা সম্ভব সে ডায়াবেটিককে কন্ট্রোলে রাখে। সম্পূর্ণ কন্ট্রোলে রাখলে সব কমপ্লিকেশন জটিলতা এসে পরিহার করতে পারবে। তো সুতরাং সেটা করতে গেলে ডায়াবেটিক রোগীকে নিজেকে তার চিকিৎসক হতে পারতে হবে। তাকে এই চিকিৎসা সম্বন্ধে কখন কি খেতে হবে, কখন ওষুধ বাড়াতে হয়, কখন ওষুধ কমাতে হবে, এটা তাকে শিখতে হবে। ধন্যবাদ অধ্যাপক এ কে আজাদ খান, অন্যরকম অনুষ্ঠানে আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, গত অন্যরকম অনুষ্ঠানে আমরা হাজির করেছিলাম দুজন ক্ষুদে নৃত্যশিল্পীকে। তাদেরকে পুনরায় দেখার জন্য অসংখ্য দর্শক চিঠি লিখে পাঠিয়েছেন। তাই দর্শকদের অনুরোধে আবারও আমরা হাজির করেছি সেই ক্ষুদে শিল্পীদেরকে। আসুন তাদের সঙ্গে কথা বলি। তোমাদের নাম কি? আমার নাম আন্না, আবার নাম ইডা। আচ্ছা, তোমরা কোন স্কুলে পড়ো? আমরা সানিজাল স্কুলে পড়ি। আচ্ছা আচ্ছা, তো আজকের এই অন্যরকম অনুষ্ঠানে তোমরা কি করবে? আমরা কবিতা বলবো। আচ্ছা, তুমিও কবিতা বলবে? আচ্ছা। হেমন্ত, সুফিয়া কামাল। সবুজ পাতার খামের ভেতর হলুদ গাদা চিঠি লিখে কম পাতারের ওপার থেকে আনলো দেখে হেমন্তকে, আনলো দেখে মটরশুঁটি, কেশারি আর কলাই ফুলে, আনলো দেখে কুয়াশাকে সাত সকালে নদীর কোলে। সকালবেলায় শিশির বেজা গাছের ওপর চলতে গিয়ে হালকা মধুর শীতের ছোঁয়ায় শরীর ওতে শিরশিরিয়ে। আরও এলো সাথে সাথে নতুন গাছের খেজুর রসে, লোভ দেখিয়ে মিষ্টি পিতা মিষ্টি রোদে খেতে বসে। হেমন্ত তার শিশির বেজা আঁচল তোরে শিউলি বোতায়, চুপে চুপে রং মাখালো আকাশ থেকে ফোটায় ফোটায়। কোন দেশে? সত্যেন্দ্রনাথ দত্ত। কোন দেশেতে তরুল তার সকল দেশেতে চাইতেছে বল, কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় দুর্বাকল। কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফতে রে, সে আমাদের বাংলাদেশ আমাদের ওই বাংলারে। কোথায় তাকে দোয়েল সেবা ফিকে নাচে গাছে গাছে, কোথায় চলে বোড়াল চলে বোড়ালি তার পাচে পাচে। বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি যাচ্ছে রে, সে আমাদের বাংলাদেশ আমাদের ওই বাংলারে। বাহ, খুব চমৎকার হয়েছে তোমাদের কবিতা। প্রিয় দর্শক, চলুন এবার আমরা যাই চিঠিপত্র বিভাগে। চিঠিপত্র বিভাগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অন্যরকম শুভেচ্ছা। আপনাদের অনেক অনেক চিঠি পেয়েছি। অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন, আবার অনেক কিছু জানিয়েছেন, আবার অনেকে অভিযোগ করেছেন চিঠির উত্তর না পাওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদের প্রতিটি চিঠি অত্যন্ত মনোযোগের সাথে পড়ে থাকি, কিন্তু আপনাদের হাজার হাজার চিঠির উত্তর কিন্তু দেয়া সম্ভব নয়। এই হাজার হাজার চিঠির মধ্য থেকে মাত্র বাছাই করে দুটো চিঠির উত্তর দেওয়া হয়। আসুন আমরা দেখি আজকে চিঠিপত্র বিভাগে সেই ভাগ্যবান দুজন কে। নাগরপুর টাঙ্গাইল থেকে লিজা ও মঙ্গল লিখেছেন, কাঞ্চন ভাইয়া ও লুনা আপু, প্রীতি ও শুভেচ্ছা রইল। আপনাদের সাফল্যমণ্ডিত অন্যরকম অনুষ্ঠানটি আমাদেরকে অন্য অনুষ্ঠানের চেয়ে সত্যি অন্যরকম আনন্দ দিচ্ছে। আরও একটু অন্যরকম আনন্দ পেতাম যদি কাঞ্চন ভাইয়া লুনা আপুর যে কোনো একটি গানে লুনা আপুর সাথে মডেলিং করতেন। আপনারা অপেক্ষায় থাকুন, আপনাদের মনের আশা হয়তোবা অন্য রকমের কোনো একটি পর্বে পূরণ হতেও পারে। কুলাউড়া মৌলভীবাজার থেকে ময়না লিখেছেন,
প্রিয় কাঞ্চন ভাই, সালাম নিবেন। আপনাদের অন্যরকম অনুষ্ঠানটি মজা করে দেখি, কিন্তু আমাদের প্রিয় শিল্পী মুনির খানের কোনো গান প্রচার করা হয় না। শিল্পী মুনির খানের একটি গান ও একটি সাক্ষাৎকার দেখতে চাই। না, আপনার অভিযোগটি কিন্তু সত্য নয়। মনির খানের গান কিন্তু আমাদের এই অন্যরকম অনুষ্ঠানে প্রচারিত হয়েছে। তবু আপনার অনুরোধে মনির খানের সাক্ষাৎকার সহ একটি গান আগামী অনুষ্ঠানে প্রচারের ব্যবস্থা নেব। চিঠিপত্র বিভাগ থেকে আজকের মতো আল্লাহ হাফেজ। দর্শক মণ্ডলী, এবার আমরা গানের সুরে সুরে শুনব জননন্দিত সুকণ্ঠী গায়িকা লুনা খন্দকার কোন চিঠির অপেক্ষায় আছেন। যে চিঠি না এলে ভালো লাগে না, আর কোনো কিছুতেই মন বসে না। পাবো রঙিন খামে চিঠি আমার নামে, পাবো রঙিন খামে চিঠি আমার নামে, সেই খুশিতে ঘুম আসে না। যে চিঠি না এলে ভালো লাগে না, আর কোনো কিছুতেই মন বসে না। কত কি ভেবে দুলে মন, হবে কি এ প্রেমের মরণ। কত কি ভেবে দুলে মন, হবে কি এ প্রেমের মরণ। এই দু চোখে ঝরেছে তারি মিষ্টি হাসি, মৃদু জোছনা। পাবো রঙিন খামে চিঠি আমার নামে, পাবো রঙিন খামে চিঠি আমার নামে, সেই খুশিতে ঘুম আসে না। যে চিঠি না এলে ভালো লাগে না, আর কোনো কিছুতেই মন বসে না। কি যে করি মানে না যে হৃদয়, তবে কি পাইনি সে সময়। কি যে করি মানে না যে হৃদয়, তবে কি পাইনি সে সময়। সে কি বোঝে তার আশায় আশায় পথ যাওয়া, কি যে বেদনা। পাবো রঙিন খামে চিঠি আমার নামে, পাবো রঙিন খামে চিঠি আমার নামে, সেই খুশিতে ঘুম আসে না। যে চিঠি না এলে ভালো লাগে না, আর কোনো কিছুতেই মন বসে না। পাবো রঙিন খামে চিঠি আমার নামে, পাবো রঙিন খামে চিঠি আমার নামে, সেই খুশিতে ঘুম আসে না। যে চিঠি না এলে ভালো লাগে না, আর কোনো কিছুতেই মন বসে না। যে চিঠি না এলে ভালো লাগে না, আর কোনো কিছুতেই মন বসে না। প্রিয় দর্শক, সময় বলে দিচ্ছে এখন বিদায় নিতে হবে। অনুষ্ঠান কেমন লাগছে চিঠি লিখে জানাবেন কিন্তু। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী অনুষ্ঠানে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ট্রাফিক আইন মেনে চলুন,
এবং নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ। চোখ থাকলে যায় না দেখা, দৃষ্টি থাকা চাই, না থাকলে হয় না লেখা, সৃষ্টি থাকা চাই। দিনের আলোয় এক চেহারা, রাতের কালোয় অন্য, বাইরে টাকার মানুষ মানুষ, ভেতর টাকার বন্য। চোখ থাকলে যায় না দেখা, দৃষ্টি থাকা চাই, না থাকলে হয় না লেখা, সৃষ্টি থাকা চাই। দিনের আলোয় এক চেহারা, রাতের কালোয় অন্য, বাইরে টাকার মানুষ মানুষ, ভেতর টাকার বন্য। চলুন দেখি আসল দেখি।